আমার তো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্র থেকে দাঁড়ানোর, শুধু ভবানীপুর কেন। তো বললেন মানব না, বলেছিলেন তো, কিন্তু কারো চাকরি যাবে না, কি চিৎকার, বিকাশ ভট্টাচার্যের মাথাটা কেটে নিন, বলেছিলেন তো। তিনি মুখ্যমন্ত্রী হবেন কি মূর্খমন্ত্রী হবেন তা আমি তো বলতে পারবো না। ওই দেখছেন না, একদল বলছে সব কেন্দ্রে উনি প্রার্থী, সেরকম হয়তো আরেক দল বলবে সব ক্ষেত্রে ইনি প্রার্থী। ছাড়া মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা খাঁচায় যাওয়ার জন্য তৈরি থাকে। দানাপানি এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাটাও আমার পক্ষে লজ্জার। উনি যখনই কোনো আন্দোলন করেছেন, সেই আন্দোলনটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করার জন্য। না, জনগণের করের টাকা ইতিমধ্যেই দেখলাম 65 কোটি টাকা নাকি উকিলদের পেছনে খরচা করেছেন দুটি মামলায়, একটা ডিএ আর একটা হচ্ছে আপনার দুর্নীতির, শিক্ষক দুর্নীতির। তো জনগণের পয়সায় যাবেন, দিল্লি বাড়াবেন, কখনো কালো কাপড় গায়ে দিয়ে, কখনো সাদা কাপড় গায়ে দিয়ে, রিভিউ হবে, কত কিছু হবে। আমার তো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্র থেকে দাঁড়ানোর, শুধু ভবানীপুর কেন, সব কেন্দ্রে। ওই দেখছেন না, একদল বলছে সব কেন্দ্রে উনি প্রার্থী, সেরকম হয়তো আরেক দল বলবে সব ক্ষেত্রে ইনি প্রার্থী। ছাড়া সত্যি কি তাই ভবানীপুর থেকে দাঁড়ানোর একটা সম্ভাবনা? আমি তো জানি বিভিন্ন সূত্র মারফত দেখতে পাচ্ছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সূত্র যারা দিচ্ছেন তারাই সূত্র গাঁথবেন, আমার কিছু নলেজে নেই। লড়াইটা তাহলে কি জোরদার হবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানোর সম্ভাবনা ভবানীপুরেই রয়েছে। এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাটাও আমার পক্ষে লজ্জার। মানে মুখ্যমন্ত্রী আপনার অপোজিটে থাকবেন? দুর্নীতিগ্রস্ত লোক বলো না, দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মানে তো আমাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করা, আমি তার মধ্যে নেই। তাহলে আপনি দাঁড়াতে চাইছেন না, মানে মুখ্যমন্ত্রী যেদিকে দাঁড়াবেন? আমার চাওয়া না চাওয়ার প্রশ্নটা একটু কল্পনা, কাল্পনিক জগতে মানুষে অনেক কিছু ভাবে। আপনাদের যে সমস্ত সূত্ররা দিয়েছেন তারাই দোলের আগে বোধহয় অন্য কোনো বিশেষ সেবন টেবন করেছিলেন, তাই এসব কথা বলেছেন। সত্যি কি তাহলে ঘটনাটা কি সত্যি নয়? আমার তো জানা নেই। অন্য কোনো জায়গা, যাদবপুর? তাও আমার জানা নেই, আমি যা জানি না তা কি করে। একেবারেই সিঙ্গুর আন্দোলনে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন। এবার দেখা যাচ্ছে যে 6ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসবেন ধর্মতলায়। আপনারা যদি খুব সামাজিকভাবে বিশ্লেষণ করেন সূক্ষ্মতার সঙ্গে, দেখবেন উনি যখনই কোনো আন্দোলন করেছেন, সেই আন্দোলনটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করার জন্য। এবং উনি পশ্চিমবঙ্গের ভোটারদের ক্ষেত্রে অশান্তির মূল কারণ উনি। কেন উনি 2003-এ হইচই করে বলেছিলেন পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভর্তি হয়ে গেছে, মনে থাকবে আপনাদের। এবং সেটাই কিন্তু হচ্ছে অশান্তির, এই ভোটার লিস্ট তৈরির, যত রকম গণ্ডগোলের মূল লক্ষ্য। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিল, কি বলবেন? আমি তাই তো বলছি, পশ্চিমবঙ্গের সর্বনাশের যাত্রা সেদিন শুরু হয়েছিল। এখন মোটামুটি সর্বনাশের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। সেই শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষের বিভাজনের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে উনি প্রতিষ্ঠিত করছেন। এবারে এসআইআরকে আন্দোলন করে তিনি কি আবারও মুখ্যমন্ত্রী হবেন? তিনি মুখ্যমন্ত্রী হবেন কি মূর্খমন্ত্রী হবেন তা আমি তো বলতে পারবো না। ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তিনি পশ্চিমবঙ্গের সর্বনাশের সমস্ত ছবি সুন্দরভাবে এঁকেছেন। তিনি বারংবার ধর্নায় বসার কথা বলছেন 6ই মার্চ, ডিএ আন্দোলন নিয়ে তার মুখে একটাও কথা নেই। মানুষের মঙ্গলার্থে কোনো বিষয় নিয়ে তিনি আজ পর্যন্ত কথা বলেছেন? এই এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করেছেন উনি। 26,000 চাকরি গেছে, আর 35,000 চাকরির ব্যাপারটা সুপ্রিম কোর্টে আছে। উনি তো এটা পরিকল্পনা করে তৈরি করেছেন, এবং ওদের সর্বনাশ করার জন্য সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিছু কিছু লোককে সাজিয়ে নিয়ে গলায় আমরা যোগ্য, কলেজের অধ্যাপক তিনিও গলায় স্কুল শিক্ষকের জন্য যোগ্য, ডিআই অফিসের কর্মী তিনিও স্কুল শিক্ষকের যোগ্য, তাদের দিয়ে লোক ভিড় করে বললেন মানব না, বলেছিলেন তো, কিন্তু কারো চাকরি যাবে না, কি চিৎকার, বিকাশ ভট্টাচার্যের মাথাটা কেটে নিন, বলেছিলেন তো। ছেলেগুলো সর্বনাশ হয়ে গেছে, সেই ছেলেগুলো এখন ঘুরে ফিরে আসছে, তারা অসহায়, বিভ্রান্ত, তাদের সর্বনাশটা তিনি করেছেন। ঠিক অনুরূপভাবে তিনি সর্বনাশ করেছেন
এ রাজ্যে কোনো মতেই ওয়াকফ আইনের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে দেন না, ওয়াকফ আইন চালু হবে না আমি বেঁচে থাকতে। চালু হয়েছে। অর্থাৎ উনি যখনই বলেন কিছু হবে না, জানবেন ওর ভেতরে ভেতরে প্রস্তুতি হচ্ছে সেই কাজগুলো ত্বরান্বিত করো। ডিএ নিয়ে তো রাজ্য সরকার রিভিউ পিটিশনের পথে হাঁটছে, কতটা ভোপেটি? না, জনগণের করের টাকা ইতিমধ্যেই দেখলাম 65 কোটি টাকা নাকি উকিলদের পেছনে খরচা করেছেন দুটি মামলায়, একটা ডিএ আর একটা হচ্ছে আপনার দুর্নীতির, শিক্ষক দুর্নীতির। তো জনগণের পয়সায় যাবেন, দিল্লি বাড়াবেন, কখনো কালো কাপড় গায়ে দিয়ে, কখনো সাদা কাপড় গায়ে দিয়ে, রিভিউ হবে, কত কিছু হবে। তার যে অভিযোগ সেটা হচ্ছে যে চার সদস্যের কমিটি, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ নেই, সেটাই তার অভিযোগ। জানি না ওকে কারা পরামর্শ দিয়েছেন এবং আদৌ কেউ পরামর্শ দিয়েছেন কিনা, দিয়ে থাকলে উনি গ্রহণ করেন কিনা। উনি নির্বোধের মতো কথা বলেছেন। নির্বোধের কথার তো কোনো উত্তর হয় না। কিন্তু মুখ্য সচিবের নির্দেশে বা মুখ্য সচিবের আন্ডারেই কিন্তু আরেকটা কমিটি গঠন করা হবে এবং তারা সেই বিষয়টি স্টাডি করবে, সেটাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুশি বলতে পারেন। ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে মুখ্য সচিব তিনি ঠিক করে দেবেন ডিএটা কীভাবে হবে, কিন্তু এআইসিপি মেনে দিতে হবে। তার বিরুদ্ধে তিনি পয়সা করছেন মামলা করেছেন। ওর সরকারই তো মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়াটাকে গ্রহণ করেননি। আজকে আবার কি বলেন মুখ্য সচিব কী করবেন? টাকাটা দিতে হবে। যে টাকাটা ইলেকট্রাল বন্ডের দুর্নীতি করে পেয়েছেন, কি কর্পোরেট ট্রাস্টের দুর্নীতি টাকা পেয়েছেন, এই শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি যে টাকা পেয়েছেন, সেই টাকাগুলো দিয়ে দিন, দিয়ে হয়ে যাবে। মুখ্য সচিবের তাহলে তো খাঁচায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তিনি অবধারিত মুখ্য সচিবের যে মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা খাঁচায় যাওয়ার জন্য তৈরি থাকে। দানা পানি কে দেবে তাহলে? দিদি পৌঁছে দেবে। দেখলেন না, একজন তাকে সিবিআই ধরতে এসেছিল, তাকে দানা পানি পৌঁছে দেওয়ার জন্য আপাতত তাকে রাজ্যসভায় নমিনি করা হয়েছে, রাজীব কুমার। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসবেন, উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সুপ্রিম কোর্টে আমরা যাব, আবারও সুপ্রিম কোর্ট তারা যাবে। এসআইআর প্রসঙ্গটা মানে অলরেডি শেষের পথে, তারপরেও তারা সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। অসুবিধা কি আছে? তারাই তো অনুপ্রবেশের তত্ত্বটা আবিষ্কার করেছিল। তো বটেই তো, তারা বিষবৃক্ষ রোপণ করেছিলেন, বিষবৃক্ষের ফল ফলছে। ওরা ভেবেছিলেন যে বিষবৃক্ষের ফলটা একমাত্র বামপন্থীদের গায়ে পড়বে, এখন দেখতে পাচ্ছেন না, উল্টো হয়ে যাচ্ছে। মতুয়ারা পেটাচ্ছে, গ্রামের গরিব কৃষক শ্রমিক তারা পেটাচ্ছে। পিটুনি খাওয়ার ভয় এখন এই কাঁদুনির গাইছেন, আর কিছু। বলছি ভাতা যে দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা বলছে ভোট ভাতা আমরা নেব, কিন্তু ভোট দেবো অন্য কাউকে, সরকার আমরা দেব। দেখুন, কে কি বলছে না বলছে তার ভিত্তিতে তো আমি আমার মন্তব্য করতে পারি না। আমি আমার বোধের ওপরে মন্তব্য করি। সুতরাং যে যা বলছেন বলছেন।